একদিন ইয়ামিন তার দাদা বাড়ির রুমের মধ্যে বসেছিল। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তখন ইয়ামিনের সাথে সেই গেছুবুতো বসেছিল। দূর, এই বৃষ্টিটা আর ভাল লাগছে না। গ্রামের বাড়িতে বেড়াতে এলাম, কিন্তু বৃষ্টিতে বাইরে বের হতে পারছি না। বৃষ্টির জন্য সম্পাও আমাদের বাড়িতে আসতে পারছে না। ঘরে বসে যে খেলবো তাও পারছি না। আমার কিচ্ছু ভাল লাগছে না। ইয়ামিন, আমি আগে থেকেই আভাস পাচ্ছি আর কিছুদিনের মধ্যেই এই গ্রামে বন্যা হবে, আর সেই বন্যায় সব ঘরবাড়ি ডুবে যাবে। আর ধুর, কি বলছো গেছুবুত? আমার বিশ্বাস হচ্ছে না। আরে ইয়ামিন, আমি সত্যি বলছি, তুমি তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করো, না হলে এই পানিতে তোমরাও ডুবে যাবে। আর তখনই ইয়ামিনের আম্মু ইয়ামিনের কাছে আসে। এই ইয়ামিন, খাবার খাবে না? চলো এখনই, তোমার দাদু ভাই তোমার জন্য খিচুড়ি রান্না করছে, সাথে তোমার জন্য চিকেন রান্না করছে। তুমি লেগ পিসটা খাবা। আম্মু, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার কেন জানি মনে হচ্ছে খুব শীঘ্রই এই গ্রামে বন্যা হবে আর সব ঘরবাড়ি ডুবে যাবে। ইয়ামিন, তোমার মনে যখন যা ইচ্ছা হয় তাই বলতে থাকো। চলো, একা একা বসে থেকে মাথার মধ্যে আজাইরা বুদ্ধি। সত্যি বলছি আম্মু, তুমি আমার কথা একটু শোনো। ঠিক তখনই আকাশ ভর্তি মেঘ হয়েছে আর বজ্রপাত হচ্ছে, আর হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আম্মু, বলছি না, ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। ইয়ামিন, এত কথা না, চলো খাবার খাবে। তখন ইয়ামিন খাবার খেতে যায়। খাওয়া শেষ করে ইয়ামিনের বাবা, সাম্বা, তার মামা সবাই একসাথে ছিল। তখন ইয়ামিন সবাইকে ডেকে বলে, আব্বু শোনো শোনো, আর কয়েকদিনের মধ্যে এই গ্রামে বন্যা হবে। আমরা এখনই ঢাকায় চলে যাই, চলো। ধুর ইয়ামিন, এই বৃষ্টি তো সকালেই থেমে যাবে, আর আমরা তো বলছি ঢাকায় তো খুব শীঘ্রই চলে যাব। আব্বু, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না। খুব শীঘ্রই বন্যা হবে। আরে বাবা শোনা, তুমি শুধু শুধু আজাইরা চিন্তা ভাবনা করছো। চলো চলো, ঘুমাতে চলো। ইয়ামিন রাতের বেলা তার ঘরে ছিল। তখন গেছুবুত ইয়ামিনের সামনে আসে। ইয়ামিন তখন গেছুবুতকে বলে, গেছুবুত, কেউ আমার কথা বিশ্বাস করছে না। এই গ্রামে যদি বন্যা হয় তাহলে আমি সবাইকে কিভাবে বাঁচাবো? কেউ আমার কথা বিশ্বাস করছে না। তুমি একটা উপায় বের করে দাও গেছুবুত। ইয়ামিন, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। কালকে সকালে বৃষ্টি থামলে আমার ওস্তাদের কাছে তোমাকে নিয়ে যাব। দেখি ওস্তাদ এর কোনো সমাধান করতে পারে কিনা। সত্যি বলছে গেছুবুত? আচ্ছা গেছুবুত, তাহলে আমি কালকেই তোমার ওস্তাদের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও গেছুবুত, আমি ঘুমাবো। ইয়ামিন, তুমি ঘুমাও, আমি তো ঘুমাই না, আমি সারা রাত জেগে থাকি। আচ্ছা গেছুবুত, তুমি জেগে থাকো, গ্রাম পাহারা দাও, আমি ঘুমাতে যাই। পরের দিন সকালবেলা বৃষ্টি অনেকটা কমে গেছে। ইয়ামিন আর গেছুবুতের ওস্তাদের কাছে যায়। গেছুবুতের ওস্তাদ একটা ভয়ানক পরিত্যক্ত কুয়ার মধ্যে থাকতো। সেখানে ইয়ামিন আর গেছুবুত গিয়ে ইয়ামিন বলে গেছুবুতকে, গেছুবুত, এই অদ্ভুত জায়গায় কেন এনেছো আমাকে? আমার এখানে অনেকটা ভয় লাগছে। আর ইয়ামিন, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, চলো। ইয়ামিন আর গেছুবুত সেই পুরানো কুয়ার কাছে যায়। কুয়ার সামনে গিয়ে গেছুবুতটা বলে, ওস্তাদ, কোথায় গেলেন আপনি? উঠে আসুন, আপনাকে আমাদের প্রয়োজন। ওস্তাদ, আপনি কি আমার কথা শুনছেন? উপরে চলে আসুন। ঠিক তখনই সেই কুয়ো থেকে একটা ভূত উঠে আসে, আর সেই ভূতটা উপরে এসে ভয়ানক ভাবে হাসি দিতে থাকে। হো হো হো, কি সুন্দর একটা ঘুম দিয়েছি, আর সেই সময় আমার ঘুম নষ্ট করতে কে এসেছে? তোমার মুখে বন্ধ। তুমি দাঁত ব্রাশ করো নাই? আমার সাথে কথা বলতে হইলে এখনই দাঁত ব্রাশ করে আসো। আরে, এই পুচকি ছেলে বলে কি আমার মুখে গন্ধ? তোরা এখানে কেন এসেছিস? আমার ঘুম কেন ভেঙে দিয়েছিস? ওস্তাদ, আপনাকে আমাদের খুব প্রয়োজন। আমাকে কেন প্রয়োজন? আর তুই এই ছেলেকে কোথায় পেয়েছিস? আমাদের আস্তানায় কেন এনেছিস? আর তুই এখনো ভূতেদের স্কুলে যাসনি? ওর সাথে দুষ্টামি করতেছিস, তাই না? ওস্তাদ, আমাদের অনেক বড়
বিপদ আসছে, আপনার সাহায্য খুব প্রয়োজন আমাদের। আমি কাউকে ফ্রিতে সাহায্য করি না। ওস্তাদ, আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ আসছে। আমাদের আবার কি বিপদ? আরে ওস্তাদ, আর কিছুদিনের মধ্যেই এই গ্রামে বন্যা হবে। আমি দেখেছি আপনার এই যে কুয়াটা, এটাও বন্যায় তলিয়ে যাবে। আর আমরা ভূতরা যে গাছে বসবাস করি, সেই গাছটাও তলিয়ে যাবে। তখন আমরা কোথাও থাকতে পারবো না, চারপাশে শুধু পানি আর পানি থাকবে। তো আমাদের থাকার জন্য নতুন একটা কিছু তৈরি করতে হবে, যা কিনা পানির উপরে ভেসে থাকে। তো আমি কি করতে পারি? আপনি আমাদের একটা বুদ্ধি দেন, কিভাবে এই পানির উপরে আমরা ভেসে থাকবো। পানির উপরে যেহেতু কলা গাছ ভেসে থাকে, তাই তোরা একটা কলা গাছের বাড়ি বানা। ওহ, চমৎকার বুদ্ধি ওস্তাদ, আপনি একটা ভালো বুদ্ধি দিয়েছেন। এই থাম থাম, সেই বাড়িতে কিন্তু আমাদেরও থাকতে দিতে হবে। ইয়ামিন তখন বলে, কিন্তু ভূত সাহেব, আমার কথা তো কেউ বিশ্বাস করছে না। আমি একা একা কি সেই কলা গাছের বাড়ি বানাতে পারবো? তোর কলা গাছের বাড়ি বানাতে আমরা দুজন সাহায্য করব, কিন্তু শর্ত মনে রাখিস, ওই বাড়িতে কিন্তু আমরাও থাকবো। আচ্ছা ভূত সাহেব, একটা সমস্যা, আপনাদের সাথে কি আমার আব্বু আম্মু থাকতে পারবে? কেন থাকতে পারবে না? তাহলে আমি তোদের সাহায্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাইতো না, আমি তোমার শর্তে রাজি। আপনি আগে কলা গাছের ঘরটা বানান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল চল। এরপর ওরা তিনজন অনেকগুলো কলা গাছ নিয়ে আসে, কিন্তু ওরা তিনজন ভেবে পাচ্ছে না কিভাবে এই কলা গাছ দিয়ে বাড়ি তৈরি করবে। তখন ভূতের ওস্তাদ বলে, এই শোন, আজকে আমার অনেক কাজ আছে, কালকে এসে তোর বাড়ি বানাবো। এই শোন, আজকে আমি কোনো কাজ করতে পারবো না, আমি কালকে আসবো, তোরা থাক, আমি গেলাম। এ কথা বলে ভূতেদের ওস্তাদ সেখান থেকে চলে যায়। তখন ইয়ামিন আর গেছো ভূত সেই কলা গাছগুলোর সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। ঠিক তখন সাম্বা সেখানে চলে আসে, এসে বলে, এই আমিন, তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো কলা গাছ দিয়ে তুমি কি করবা? সাম্বা, আমার কথা তো তুমি বিশ্বাস করবা না, তারপরও বলতেছি, আর কয়েকদিনের মধ্যেই এই গ্রামে বন্যা হবে, আর আমাদের সব ঘরবাড়ি ডুবে যাবে, আমরাও ডুবে যাব। তাই আমি কলা গাছের বাড়ি বানাবো। আরে ইয়ামিন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, থাকো তোমার কলা গাছ নিয়ে। আমার তো মনে হয় তুমি ছাগল হয়ে গেছো, এই কলা গাছ খাবা। এ কথা বলে শ্রাবণী চলে যায় সেখান থেকে। ইয়ামিন মন খারাপ করে তার রুমে বসে থাকে। তখন গেছো ভূত বলে, ইয়ামিন, আজকে আমার কাজ আছে, কালকে আসবো আমি। আচ্ছা ঠিক আছে গেছো ভূত, কালকে তাড়াতাড়ি চলে এসো। গেছো ভূত এ কথা বলে সেখান থেকে চলে যায়। আর সেদিন রাতেই অনবরত বৃষ্টি হতে থাকে, মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে, চারপাশে পানিতে থই থই হয়ে গেছে। রাতের বেলা এত বৃষ্টি হয়েছে যে সবার ঘর প্রায় ডুবে ডুবে যাচ্ছে। তখন বাইরে শম্পা একটা ভেলাই করে এসে বলে, ইয়ামিন ভাইয়া, গ্রাম পুরো ডুবে গেছে, তোমরা ঘরে থেকো না, পানির স্রোত এদিকেই আসছে, আমরা সবাই ডাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তোমাদের বাড়িও খুব শীঘ্রই ডুবে যাবে, তাড়াতাড়ি চলো এখনই। ইয়ামিন তখন ঘাবড়ে যায়। তখন ইয়ামিন তার মার কাছে এসে বলে, দেখছো আম্মু, বলছিলাম না বন্যা হবে, এখন ঠিকই বন্যা হলো। আর আমি যে কি করব, আমি এখনো কলা গাছের বাড়িটাই বানাতে পারলাম না। দেখো চারপাশে পানি থই থই করছে, আমি যে কি করব, সবাইকে কিভাবে সাহায্য করব। এখন আমার গেছো ভূতকে খুব প্রয়োজন। এই বলে ইয়ামিন তার ঘরে চলে যায়। আর সে গেছো ভূতকে ডাকতে শুরু করে, গেছো ভূত, কোথায় তুমি? তোমাকে আমার খুব প্রয়োজন, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ঠিক তখনই গেছো ভূতটা সেখানে চলে আসে, এসে বলে, আরে ইয়ামিন, অনেক দূরে গেছিলাম, আমার একটু দেরি হয়ে গেল, আর তোমাদের এই পুরো গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে, আমাদের ভূতের স্থানগুলো ডুবে যাচ্ছে, কি করব? আমাদের কলা গাছের বাড়িটাও তো তৈরি করা হলো না, এখন কি করব আমরা? আমি বলতে
পাচ্ছি না গেছো ভূত, তোমার ওস্তাদ কোথায়? তোমার ওস্তাদ কেটে কেন? এই কথা বলতে বলতে গেছো ভূতের সেই ওস্তাদটাও সেখানে চলে আসে। আর বলিস না, আমার থাকার সেই পুরনো কুয়োটাও ডুবে গেছে। এখন তাড়াতাড়ি যেভাবেই হোক কলা গাছের বাড়িটা বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ চলো, আমরা এখনই কলা গাছের বাড়িটা বানাই। তখন ইয়ামিন, গেছো ভূত আর ভূতের ওস্তাদ তিনজন মিলে সেই কলা গাছের বাড়িটা বানাতে যায়। বৃষ্টি অনেক হওয়ায় ওরা কোনোভাবেই বাড়িটা তৈরি করতে পারছে না। তখন সেই গেছো ভূতের ওস্তাদ বলে, এই দাঁড়া, আমি তো ভুলেই গেছি যে আমি জাদু জানি। আমার জাদু দিয়েই তো আমি কলা গাছের বাড়িটা তৈরি করতে পারি। এই বলে সেই গেছো ভূতের ওস্তাদটা তার জাদু দিয়ে কলা গাছের একটা বাড়ি বানায়। বাড়ির উপরে ছাউনিটা কলা পাতা দিয়েছিল, কিন্তু তারপরও বৃষ্টি পানি সেই ঘরের ভিতরে ঢুকছিল। তখন ইয়ামিন বলে, আরে গেছো ভূত, বৃষ্টি পানি যদি ঘরের ভিতরে ঢুকে তাহলে তো আমরা পানির উপরে ভেসে থাকতে পারবো না। এখন কি উপায় বলো তো? তখন গেছো ভূত বলে, ওস্তাদ একটা কাজ করতে পারেন, বাড়ির ছাদের উপরে ছাতা লাগিয়ে